এই ক্লাসে সেমিস্টার 3 তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাইছি ওটা হচ্ছে আধান। মানে তোমাদের সেমিস্টার 3 পুরোটাই যার উপর নির্ভর করে আছে, মানে বেসিক যে জিনিসটা ওটা হচ্ছে আধান। আধানটা কি জানতে হবে। তো ফার্স্ট কোশ্চেনটা এটাই যে আধানটা কি। তো এখন একটু তার বেসিক কিছুটা জেনে নেব। এবার আধান কোথায় থাকে বা আধানের উৎসটা কি। দেখো, যে কোনো একটা বস্তু তুমি দেখো, ওই বস্তু কি দিয়ে তৈরি হয়? বস্তু পরমাণু দ্বারা গঠিত হয়, মানে অসংখ্য পরমাণু দিয়ে বস্তু গঠিত হয়। এবার পরমাণুটা কী নিয়ে গঠিত হয় সেটা আমরা খুব ভালোভাবে জানি, যে পরমাণুর মধ্যে তোমার তিনটে ক্ষুদ্রতম কণাগুলো থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের মধ্যে ইলেকট্রন, প্রোটন এই দুটো আধানগ্রস্ত কণা আমরা জানি। ঠিক আছে, তাহলে তুমি ভাবো যে একটা বস্তুর মধ্যে আধানটা কোথায় আছে। মানে আধানটা থাকছে তাহলে ওই পরমাণুর মধ্যে, ওই যে কণাগুলো আছে ইলেকট্রন, প্রোটন, ওদের মধ্যেই তোমার কী আছে? আধান আছে। মানে এইটা কথা হচ্ছে গিয়ে যেখানে পরমাণু উপস্থিত আছে মানে আধান উপস্থিত আছে। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে আধানের ধারণা বলতে গেলে। এবার আরও একটা কথা, যে পরমাণু থাকছে মানে ভর থাকছে। ঠিক আছে, আর এই ভর সেই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের উপরেই নির্ভর করে। তো একদম এইভাবেও আমি বলতে পারি যে যেখানে ভর থাকছে সেখানেই কি হচ্ছে? আধান উপস্থিত। মানে আমি যদি একটা বস্তু বলি, ওই বস্তুর একটা নিজস্ব ধর্ম, মানে বস্তুর একটা স্বকীয় ধর্ম হচ্ছে গিয়ে আধান। ঠিক আছে, বস্তু থাকা মানে তার এই দুটো স্বকীয় ধর্ম থাকবে, ভর এবং আধান, এই দুটো স্বকীয় ধর্ম উপস্থিত থাকবে। ঠিক আছে, এবার এই আধানটা ভরের সঙ্গেই থাকছে, কিন্তু ভরের প্রকৃতি, আধানের প্রকৃতি আলাদা হয়। ভর একই রকমের হয়, কিন্তু আধান তোমার দু ধরনের হয়। এইটা আগে থেকে জানি যে ধনাত্মক আধান হয় আর ঋণাত্মক আধান হয়। এবার এই আধানকে আমাদের পরিমাপ করতে হবে। ঠিক আছে, এবার আধানকে পরিমাপ করার জন্য একটা এককের প্রয়োজন হয়। এই একক কি হয়? তো আধান পরিমাপের যে একক হয় সেটা এসআই পদ্ধতিতে আধানের একক হয় কুলম। আমরা ওটাকে সি দিয়ে চিহ্নিত করব। আর সিজিএস পদ্ধতিতে এই আধানের একক হয় ইএসইউ, বা তুমি এটাকে স্ট্যাট কুলমও বলতে পারো। স্ট্যাট কুলম, ঠিক আছে, এটাকে তুমি স্ট্যাট কুলমও বলতে পারো। এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এদের মধ্যে সম্পর্কটা কি। কুলম আর স্ট্যাট কুলম এদের মধ্যে সম্পর্কটা কি? 1 কুলম সমান, এটা একটু মনে রাখার বিষয়, 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম, বা তুমি সংক্ষেপে লিখবে ইএসইউ। ঠিক আছে, এটা হচ্ছে কুলম এবং স্ট্যাট কুলমের মধ্যে সম্পর্ক। এবার আসি কার কথায়? পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রন এবং প্রোটনের আধানের কথায়। দেখো, ইলেকট্রন আর প্রোটন এদের আধানের পরিমাণ কত? আশা করি মোটামুটি প্রায় সবাই জানো যে ইলেকট্রনের আধান বা প্রোটনের আধান কত, এবং ইলেকট্রনের আধান আর প্রোটনের আধানের প্রকৃতিও তোমরা জানো। ইলেকট্রনের আধানের প্রকৃতি হচ্ছে নেগেটিভ আর প্রোটনের আধানের প্রকৃতি হচ্ছে গিয়ে পজিটিভ। এবার ইলেকট্রনের আধান কত হয়? একটি ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻⁹ কুলম, এবং এর প্রকৃতি কি হয়? নেগেটিভ, তাই মাইনাস দিলাম, -1.6 × 10⁻⁻⁹ কুলম। আর সিজিএসের কী হবে? তুমি তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাইড করলে 4.8 × 10⁻৯ আছে, তাহলে -19 থেকে তাহলে -10
ESU হবে। আর এই ইলেকট্রনের আধানকে মানে এই যে সংখ্যাটাকে 1.6 × 10⁻⁹ কুলম অথবা -4.8 × 10⁻10 কুলম, এইটাকে সংক্ষেপে আমরা ই দিয়ে চিহ্নিত করি, -ই, মানে ইটা এই ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করে 1.6 × 10⁻⁹ কুলম, এইটাকে রিপ্রেজেন্ট করে ই। এবার দেখো একটি প্রোটনের আধান, এবং এই প্রোটনের আধান একদম ইলেকট্রনের আধানের মানের সঙ্গে সমান হয়, 1.6 × 10⁻⁻19 কুলম, বা আমরা বলতে পারো 4.8 × 10⁻⁻10 কুলম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার প্লাস ই, এটাকে বলবে প্লাস ই। তো প্লাস ই বেশিরভাগ আমরা এইটাই ব্যবহার করব, 1.6 × 10⁻⁻19 কুলম, মানে ই বললে এই 1.6 × 10⁻⁻19 কুলম বোঝাবে। ঠিক আছে, এটা আধানের একক, আর এই যে ইলেকট্রনের আধান আর প্রোটনের আধান জেনে নিলাম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা, যে একটা বস্তুতে কতটা পরিমাণ আধান আছে, হ্যাঁ, সেটা নির্ণয় করব কিভাবে। তো তার জন্য তুমি একটা পরমাণু ধরবো, মানে একটা পরমাণু কল্পনা করব। আচ্ছা, পরমাণু ধরবো কেন? কারণ হচ্ছে একটা বস্তু পরমাণু নিয়ে গঠিত। এবার একটা পরমাণুতে যদি আধান আমি কতটা ক্যালকুলেট করতে পারি, তাহলে ওই বস্তুটা কটা পরমাণু নিয়ে গঠিত এটা যদি জেনে যাই, তাহলে সেখান থেকে আমি ওই বস্তুতে মোট কত আধান আছে সেটা বার করতে পারবো। একটা গণিত করলে তাহলে বুঝতে পারবো, একটা এক্সাম্পল করলে বোঝা যাবে। দেখো, প্রথমে আমি একটা এমনি পরমাণু নিলাম, যে কোনো একটা পরমাণু। ঠিক আছে, ওই পরমাণুতে একটা পরমাণু নিলাম, আমি ধরলাম ওই পরমাণুতে নিউক্লিয়াসে আছে 10টা প্রোটন আছে, 11টা তোমার নিউট্রন আছে, তাহলে বাইরেও তোমার থাকবে তাহলে কত, 10টা ইলেকট্রন। কটা থাকবে? 10টা ইলেকট্রন থাকবে। এবার তোমার কোশ্চেন হচ্ছে গিয়ে এই পরমাণুতে থাকা মোট ধনাত্মক আধান কত? মোট ধনাত্মক আধান এই পরমাণুতে থাকা মোট ধনাত্মক আধানের পরিমাণ নির্ণয় করো। বার করতে পারবে নিশ্চয়ই। ধনাত্মক আধান কটা আছে? 10টা আছে। তাহলে মোট ধনাত্মক আধানের পরিমাণ কত হবে? 10 ইন্টু এক একটা প্রোটনের আধান কত? এক একটা প্রোটনের আধান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। ঠিক আছে, তাহলে মোট ধনাত্মক আধান হচ্ছে এইটা 10 × 1.6 × 10⁻19 কুলম। এবার তোমাকে জিজ্ঞেস করছে মোট ঋণাত্মক আধান কত? মোট ঋণাত্মক আধান সেটা তাহলে কত হবে? -10 × 1.6 × 10⁻⁻19 কুলম। কেন? এখানেও ঋণাত্মক আধান বলতে ইলেকট্রন কটা আছে? 10টা আছে। এক একটা ইলেকট্রনের আধান কত? 1.6 × 10⁻19 কুলম, তাহলে -10 × 1.6 × 10⁻19 কুলম, তাহলে মোট ঋণাত্মক আধান পেয়ে গেলে। ঠিক আছে, এবার তোমাকে জিজ্ঞেস করছে তাহলে পরমাণুর মোট আধান কত? পরমাণুর মোট আধান তাহলে সহজেই বলা যাবে পরমাণুর মোট আধান কত হবে? তাহলে এখানে +10 × 1.6 × 10⁻19 কুলম, আর এখানে -10 × 1.6 × 10⁻19 কুলম। তাহলে যদি অ্যাড করা যায় তাহলে কত হচ্ছে? 0। তাহলে আমরা ছোটোবেলায় পড়েছি যে পরমাণুর মোট আধান কত হয়? 0, বা পরমাণু নিস্তড়িত হয়। আর এই পরমাণুগুলো নিয়ে যে বস্তুটা গঠিত হয়, তাহলে তার মোট আধান কত হবে? তাহলে বস্তুর মোট আধান কত হবে? বস্তুর মোট আধান 0। তাহলে আমি এমন কোনো কি বস্তু পাবো না যাতে তার আধান থাকবে না? তো থাকবে, যদি ওই বস্তুতে থাকা পরমাণুগুলো আধানগ্রস্ত হয়। এবার একটা কোশ্চেন হচ্ছে, একটা পরমাণু কিভাবে আধানগ্রস্ত হয়? তো পরমাণু আধানগ্রস্ত হওয়ার জন্য কি হতে হবে? তাহলে আধানগ্রস্ত হতে হলে এই যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যার ডিফারেন্স হতে হবে। মানে প্রোটন সংখ্যাটা তো সবসময় মানে একই থাকবে, ওইটা 10টা প্রোটন তো 10টা প্রোটনই থাকবে, কিন্তু এই ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হতে পারে। তুমি ধরে নিতে পারো, মানে একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি আমি, ধরলাম একটা ইলেকট্রন এখানে প্রবেশ করেছে।
দেখো এখানে যদি একটা ইলেকট্রন প্রবেশ করে, এখন ইলেকট্রন সংখ্যা কত হবে? 11টা হয়ে যাবে। আর এখন যদি 11টা হয়ে যায় তাহলে ঋণাত্মক আধানের পরিমাণ কত হবে? -11 × 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে এখন মোট আধান কত হচ্ছে? তাহলে এখন পরমাণু মোট আধান কিন্তু 0 হচ্ছে না, সেটা কত হচ্ছে? -1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে যে বস্তুটা এইরকম আধানগ্রস্ত পরমাণু নিয়ে গঠিত, তাহলে সেই যে বস্তুটার আধান কত হবে? তুমি ধরে নাও ওই বস্তুতে 100টা পরমাণু আছে। এই রকম আধানগ্রস্ত পরমাণু কটা আছে? 100টা পরমাণু আছে। তাহলে 100টা পরমাণু যদি আছে, এক একটা পরমাণুর আধান কত? এতটা হলে, এতটা যদি হয় তাহলে বস্তুটার আধান কত হবে? × 100 করলে পেয়ে যাবে। এবার দেখো সেটা একটা ফর্মুলা হয়, একটা বস্তুর আধান কতটা সেটা নির্ণয় করার একটা ফর্মুলা, বস্তুর মোট আধান। বস্তুর মোট আধান, এই বস্তুর মোট আধানের কিভাবে নির্ণয় করতে হয়? তাহলে তোমাকে দেখতে হবে ওই বস্তুতে, ঠিক আছে, ওই বস্তুতে যতগুলা পরমাণু আছে ওই পরমাণুগুলা থেকে কটা ইলেকট্রন, মানে অতিরিক্ত কটা ইলেকট্রন আছে, অথবা মানে ইলেকট্রনের ঘাটতি আছে কতটা। এটা ক্লিয়ার করে যদি বলা যায়, এখানে দেখো এইখানে কি হচ্ছে? একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে, তাই না? মানে এখানে অতিরিক্ত ইলেকট্রন আছে। তাহলে যদি কোনো বস্তুতে 100টা পরমাণু থাকে তাহলে সেই বস্তুতে এক্সট্রা ইলেকট্রনের সংখ্যা কত? এক্সট্রা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 100টা। আবার তুমি আরেকটা এক্সাম্পল নিতে পারো যে প্রতিটা ইলেকট্রন থেকে একটা করে ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে তাহলে এখানে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে। তাহলে এক একটা পরমাণুতে ইলেকট্রনের ঘাটতি কত? একটা। তাহলে তোমার যদি ওই বস্তুতে 100টা পরমাণু থাকে তাহলে ওই 100টা পরমাণু থেকে 100টা ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে ওই বস্তুতে ঘাটতি, ইলেকট্রন ঘাটতি সংখ্যা কত? 100টা। ঠিক আছে, তুমি এখানে খেয়াল করে দেখো এখানে যে রেজাল্টটা এসছে, এই পরমাণুর মোট আধান, এটা হচ্ছে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কটা? অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কটা? একটা বেশি। তো এই জন্য দেখো -1 × 1.6 × 10⁻19 কুলম্ব হয়েছে। এখানে যদি তুমি ধরো 2টা ইলেকট্রন আসতো, এখানে যদি আরও একটা ইলেকট্রন আসতো, তাহলে এখানে কিন্তু কত বসতো? × 2 বসতো, তাই তো? কারণ এখানে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কটা? 2টা। আর যদি ঘাটতি হয় তখন তো মাইনাস হবে না, মানে ইলেকট্রন যদি 2টা ইলেকট্রন যদি বেরিয়ে যায় 2 মাল্টিপ্লাই হবে কিন্তু মাইনাস হবে না। ঠিক আছে, তাহলে বস্তুর মোট আধান নির্ণয় করতে হলে তোমাকে তাহলে ফর্মুলাটা কী লাগাতে হবে? সেটা হচ্ছে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা, অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা ইন্টু ই মানে আগে বলেছি হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা ইন্টু এবার আর এটা হলে এখানে সাইনটা হবে মাইনাস। আর যদি ঘাটতি হয়, ইলেকট্রন সংখ্যা ঘাটতি হয়, তাহলে ঘাটতি ইলেকট্রন সংখ্যা ইন্টু তো আমরা বস্তুর মোট আধানকে কিউ দিয়ে চিহ্নিত করি, বস্তুর মোট আধানকে কিউ দিয়ে চিহ্নিত করি। তো কিউ সমান কি রেজাল্ট হবে? +- n × e। কিউ সমান +- n × e, যেখানে তাহলে এনটা কি? এনটা হচ্ছে অতিরিক্ত অথবা ঘাটতি ইলেকট্রন সংখ্যা ইন্টু ই। এবার এই ফর্মুলা দেখে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে এই যে তোমার বস্তুর আধানের পরিমাণটা কি হয়? এই যে ইটা কি? হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। এই পরিমাণ আধানের গুণিতক হচ্ছে
কি গুণ করা হচ্ছে, এন গুণ করা হচ্ছে। আর এই যে এনটা, এই এনটা সবসময় হচ্ছে পূর্ণ সংখ্যা, এনটা পূর্ণ সংখ্যা। কেন বলছি পূর্ণ সংখ্যা, কারণ হচ্ছে এই এনটা দেখো, এনটা অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা অথবা ঘাটতি ইলেকট্রন সংখ্যা। এবার একটা পরমাণু থেকে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে পূর্ণ সংখ্যক ইলেকট্রন বেরোবে, মানে হয় একটা ইলেকট্রন বেরোবে, দুটো ইলেকট্রন বেরোবে, তিনটে ইলেকট্রন বেরোবে। কখনো এরকম হবে না যে হাফ ইলেকট্রন বেরিয়ে গেল, হাফ থেকে গেল, এরকম তো হয় না। বেরোতে হলে একদম পুরো ইলেকট্রনটাকে বেরোতে হয়। এই জন্য এখানে যে এন, যেটা এই যে এনটা হবে পূর্ণ সংখ্যা। মানে একটা বস্তুর আধান, মোট আধানটা, সেইটা কি হচ্ছে, তাহলে ইলেকট্রনের যে আধানটা হচ্ছে সেই ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক, ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক, ঠিক আছে। আর এইটাকে, এই যে কনসেপ্টটাকে, এই কনসেপ্টটা বলা হয় কোয়ান্টাইজেশন ধারণা, ঠিক আছে। মানে পূর্ণ হবে আর কি, এই যে তোমার আধানটা ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হবে, কোনো ভগ্নাংশ হবে না, ঠিক আছে। এই ক্লাসটা এই পর্যন্ত, পরের টপিকটা পরের ক্লাসে পড়াবো।